ওর মেয়েকে ও ব্যাগ নিয়ে হন হন করে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। বাবু দৌড়ে এসে ইমার সামনে দাঁড়িয়ে বলল, প্লিজ পাগলামি করো না। ইমা উত্তেজিত হয়ে বলল, পাগলামি? কোনটাকে তুমি পাগলামি বলছো? তোমাকে ছেড়ে আমার চলে যাওয়াটাকে, নাকি আমার আর আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা না করে তোমার মায়ের চিকিৎসার পেছনে ধার কর্জ করে লাখ লাখ টাকা অহেতুক নষ্ট করছো সেটা? দেখো, আমি যদি আমার মায়ের চিকিৎসার টাকা না দেই তাহলে কে দেবে বলো? তোমার বড় ভাই তো জীবিত, তিনি তো এখনো মরেন নাই। তিনি কয় টাকা দিচ্ছেন? সে যদি বউ বাচ্চাদের কথা চিন্তা করতে পারে, তুমি কেন আমাদের কথা চিন্তা করতে পারো না? তাই আমার ফাইনাল সিদ্ধান্ত, আমি তোমার সংসারে থাকবো না। প্লিজ ইমা, যেও না। বাবু, আমার সামনে থেকে সরে দাঁড়াও। যে স্বামী স্ত্রীর শখ আহ্লাদ পূরণ করতে পারে না, সে স্বামী সংসার করার চেয়ে সারা জীবন একা থাকা অনেক ভালো। বাবুকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে বাবুর অনুনয় বিনয়কে উপেক্ষা করে ইমা তার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বাবু ইমাকে ধরে রাখতে ব্যর্থ হয়ে মলিন মুখে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে বাবু ভাবছে এখন সে কি করবে। একদিকে স্ত্রী সন্তান, অন্যদিকে মা। এমন সময় বাবুর ছোট বোন রাফি ড্রয়িং রুমে এসে বলল, ভাইয়া তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি। আচ্ছা, ভাবি আর দিয়াকে দেখছি না কেন? ওরা কোথায়? ওদের খুঁজতে হবে না, এখন তুই বল আমাকে কেন খুঁজছিস? ভাইয়া, আজ আমার জন্য ওষুধ লাগবে। আগের ওষুধগুলো সব শেষ হয়ে গেছে, টাকার জন্যই তোমাকে খুঁজছিলাম। বাবু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, অসম্ভব, আমি আর পারবো না এভাবে। আর কত? সারাক্ষণ শুধু টাকা টাকা টাকা। আর তোদের জন্য আমার বউ বাচ্চা বাসা থেকে চলে গেছে, সব দায়িত্ব কি আমার? তোর বড় ভাইকে বলতে পারিস না? রাফি অবাক হলো বাবুর এমন ব্যবহারে। ভাইয়া, হঠাৎ তোমার কি হয়েছে? তুমি এমন ব্যবহার করছো কেন আমার সাথে? আর ভাবি আর দিয়া কোথায় গেছে? জানি না কোথায় গেছে। বাবু বাসা থেকে বের হয়ে গেল। রাফি কিছুই বুঝতে পারলো না। বাবুর মা কাশতে কাশতে শোয়া থেকে উঠে রাফি রাফি বলে ডাকতে লাগলো। রাফি মায়ের ডাক শুনে দৌড়ে রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে মায়ের পাশে বসে বলল, আম্মা বেশি খারাপ লাগছে। অসুস্থ মানুষ, খারাপ তো একটু লাগবেই। তা বাবুকে শুনলাম চেঁচামেচি করছে। কি হয়েছে আম্মা? ভাবি দিয়াকে নিয়ে বাসা থেকে চলে গেছে। আমি আগে থেকে জানতাম বৌমা চলে যাবে। রাফি অবাক হয়ে বলল, কিভাবে তুমি জানতে ভাবি চলে যাবে? প্রায় বাবুর সাথে ঝগড়া করতো, আর এই ঝগড়ার বিষয়টা ছিলাম আমি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সবই স্বাভাবিক ছিল। হোস্টেলে ছিলি, আমি বাসার সব কাজ করতে পারতাম, কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে বাঁধলো বিপত্তি। নিজে তো কোনো কাজ করতে পারি না, উল্টো তুই কলেজের হোস্টেলে থেকে বাসায় চলে এসেছিস। বাড়তি একটা খরচের চাপ পড়েছে বাবুর কাঁধের উপর। মিরাজ তো কোনো টাকাই দেয় না আমাকে, ও নাকি নিজেই চলতে পারে না। কিছুদিন আগে তুই বাসায় ছিলি না, ওষুধ নিয়ে আসতে ফার্মেসিতে গিয়েছিলি। আমি রুম থেকে বের হয়ে বৌমা বৌমা বলে ডাক দিলাম। তারপর রুম থেকে বের হয়ে এসে কিছুটা রাগান্বিত হয়ে আমাকে বলল, কি ব্যাপার, এভাবে আমাকে ডাকছেন কেন? খিদে লেগেছে, কিছু খাবার থাকলে দেবে আমাকে। রান্নাঘরে খাবার থাকলে খেয়ে নিন, আমাকে বলছেন কেন? আসলে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তুমি যদি কিছু খাবার আমাকে বেড়ে দিতে। আপনার ডায়াবেটিস না, এত খাই খাই করেন কেন? বৌমার মুখে এমন কথা শুনে ভীষণ কষ্ট পেলাম। তারপরও বেহায়ার মতো বললাম, বৌমা ওষুধ খেতে হবে তো, সেজন্য কিছু খাওয়া আমার প্রয়োজন। কিছু যদি খাওয়ার প্রয়োজন থাকে সেটা বাহির থেকে কিনে এনে খাবেন। আপনার মেয়েকে বলবেন কিনে আনতে, ভুলেও দিয়ার আব্বুর কাছে কোনো টাকা চাইবেন না। বৌমা তুমি এসব কি বলছো? রাফি টাকা পাবে কোথায়? ও তো কোনো চাকরি করে না। আপনার বড় ছেলে তো চাকরি করে, তার কাছে টাকা চাইতে পারেন না? সব দায়িত্ব কি আমার স্বামীর? ডাক্তার, ঔষধ, চিকিৎসা, যাবতীয় খরচ আপনার দায়িত্ব, আপনার মেয়ের দায়িত্ব। সব কি বাবুর পালন করা ফরজ হয়ে গেছে? আমি ফ্যাল ফ্যাল করে বৌমার দিকে তাকিয়ে তার কথা শুনছিলাম। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এভাবে চলতে থাকলে আমি আপনার ছেলের সংসার করতে পারবো না। আমার আর আমার মেয়ের ভবিষ্যৎ আপনি আর আপনার মেয়ে নষ্ট করছেন। খুব শীঘ্রই আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাব বলেই হন হন করে তার বেডরুমের দিকে চলে গেল। রাফি অবাক হয়ে বলল, এত কিছু ঘটে গেল, তুমি আমার কাছে বলনি কেন? আমি সংসারে অশান্তি চাইনি। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম আমাদের দুজনার কারণেই বৌমা দিয়াকে নিয়ে বাসা থেকে চলে যাবে। কিন্তু আমি কিছু যদি বলতাম তাহলে গন্ডগোল আরো বেশি হতো, আর আমরা কি বা করতে পারবো? আমরা দুজনই তো বেকার, আর উল্টো বাবুর ঘাড়ের উপরে বসে খাচ্ছি। রাফি বলল, আম্মা তুমি চিন্তা করো না, আমি যে কোনো একটা চাকরি জোগাড় করে নেব, তারপর তোমাকে নিয়ে এই বাসা থেকে চলে যাব। তুমি থাকো, আমি তোমার ওষুধ কিনে নিয়ে আসছি। রাফি বসা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। রাহাত চৌধুরী ইমার গালে কষে চর মেরে বলল, অতীত থেকে মানুষ শিক্ষা নিয়ে বর্তমানটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করে, নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে। আর তুই কিনা তোর বাবা মায়ের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা অতীতের সাক্ষী হয়েও নিজেই ভুল করলি। তোর কি মনে নেই তোর বড় ভাইয়ের বউ শান্তা আমার আর তোর মার সাথে কি ব্যবহারগুলো করেছে? শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওদের আলাদা করে দিয়েছি। আজ পর্যন্ত শান্তা আমাদের চোখে দেখতে পারে না। বড় ভাবির হাতের খাবার আমাদের কপালে জোটেনি। আর তোর ছোট ভাই বিয়ে করে কানাডা থাকে, তোর মাকে সঙ্গে করে নিয়ে গেছে। ছোট ভাইয়ের জ্বালায় তোর মা অতিষ্ঠ হয়ে দেশে ফিরতে চায়। এত কিছু জেনে শুনে বুঝে নিজের শাশুড়িকে কেন মায়ের আসনে বসাতে পারলি না? আবার আমার কাছে এসে নালিশ করছিস? তুই বাসা থেকে চলে এসেছিস, তোর লজ্জা হওয়া দরকার। ইমা বলল, আব্বু তুমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করলে না, আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করলে না। শ্বশুর শাশুড়ি হচ্ছে বাবা মায়ের মতো, তাদের সাথে খারাপ আচরণ করে তাদের বৃদ্ধাশ্রমে পাঠানোর ষড়যন্ত্র করে কোনোদিনও স্বামী সন্তান নিয়ে সুখী হওয়া সম্ভব নয়। আমার লজ্জা হচ্ছে তোর মতো কুলাঙ্গার আমার মেয়ে, যে শাশুড়ি ননদের জন্য স্বামীর সাথে
রাগ করে বাসা ছেড়ে চলে এসেছে। ইমা আর কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাফি রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছে। এমন সময় বাবুর সাথে মুখোমুখি দেখা হয়ে গেল। বাবু জানতে চাইলো, তুই কোথায় যাচ্ছিস? ফার্মেসিতে যাচ্ছি, মায়ের জন্য ওষুধ আনার জন্য। টাকা পেয়েছিস কোথায়? ভাইয়া, আমার বান্ধবীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি। তোর ধার নেওয়া টাকা পরিশোধ করবি কিভাবে? টিউশনি করব, না হয় চাকরি করে পরিশোধ করব। আচ্ছা, তোর ভাই কি মারা গেছে? এমন করে বলছো কেন ভাইয়া? আমার হাতে এগুলো কি? রাফি বাবুর হাতের দিকে তাকিয়ে দেখলো তার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে এসেছে বাবু। তুমি তো বললে তুমি আর কোনো খরচ দিতে পারবে না। রাগের মাথায় অনেক কিছুই বলি, কিন্তু বাস্তবে তা কোনোদিনও করতে পারি না, কারণ তুই আর আম্মা আমার পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান সম্পদ। তোদের জন্য আমার জীবনটাও দিতে পারি। চল, বাড়িতে চল। রাফি আর কোনো কথা বলল না, ভাইয়ের সাথে বাসার দিকে রওনা দিল। কিছু সময় পর রাহাত চৌধুরী বাবুদের বাসায় প্রবেশ করে বিআইন বিআইন বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। বাবুর মা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে মেন দরজার সামনে এসে বিআইকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আপনি? হঠাৎ পথ ভুলে কি আমাদের বাড়িতে আসলেন? আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাব, সেজন্যই আসলাম। কথাটি শুনে বাবুর মা অবাক হয়ে রাহাত চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কি বলছেন বিআই? বৃদ্ধাশ্রম? হ্যাঁ, বৃদ্ধাশ্রম। আমার দুই ছেলের বউয়ের সাথে একসাথে থাকতে পারিনি, তাই তাদের যৌথ পরিবার পছন্দ না। আমাদেরকে তারা ঝামেলা মনে করে। আর আজ আমার মেয়ের কাছে শুনলাম আমার মেয়ে নাকি আপনাকে ঝামেলা মনে করে। এত ঝামেলার মধ্যে না থেকে চলুন আমরা দুজন বৃদ্ধাশ্রমে গিয়ে থাকি। বিআইয়ের মুখে এমন কথা শুনে বাবুর মা তো অবাক হয়ে গেল। এমন সময় বাবু ও রাফি মেন দরজার সামনে এসে রাহাত চৌধুরীকে সালাম দিল। রাহাত চৌধুরী বাবুকে বলল, শোনো জামাই বাবাজি, তুমি তো দেখছি আমার ছেলেদের মতো হয়েছো। আমার ছেলেরা বউদের ভয় পায়, আর তুমি আমার মেয়েকে ভয় পাও? না বাবা, তেমন কিছু না। তেমন কিছু যদি না হতো তাহলে আমার মেয়ে তোমার মা বোনের সাথে খারাপ আচরণ করে পার পেতে পারতো না। সোহাগ করে যেজন শাসন করা তার সাজে। তুমি সোহাগ করবে, ভালোবাসবে, আর সে তোমার জন্মদাত্রী মায়ের সাথে খারাপ আচরণ করবে, সেটাকে তো পুরুষত্ব বলে না। বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, শ্বশুরের কোনো কথার উত্তর দিল না। রাহাত চৌধুরী ইমা ইমা বলে ডাক দিল। ইমা দিয়াকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। বাবুর মা ইমাকে হাত বাড়িয়ে তুলে বুকের কাছে নিয়ে বলল, বৌমা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতেই আমি খুশি। একদিন তুমিও শাশুড়ি হবে, সেদিন আমার মতোই হয়তো উপলব্ধি করবে পুত্রবধূর কটু কথা কতটা কষ্টদায়ক। আমি কোনোদিনও চাই না যে তুমি সে কষ্টটা পাও। আমি চাই তোমরা সারা জীবন সুখে থাকো, শান্তিতে থাকো। রাহাত চৌধুরী বলল, আর আমি চাই পৃথিবীর সকল ছেলে এবং ছেলের বউদের সুবুদ্ধি হোক, তারা যেন তাদের শ্বশুর শাশুড়ি বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। প্রিয় দর্শক, আমরাও চাই প্রতিটি সন্তান তার বাবা মার প্রতি খেয়াল রাখুক, যত্নশীল হোক। প্রতিটি ছেলের বউরা তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করুক, তাদের মা বাবার মতোই মনে করুক। ঘরে ঘরে তৈরি হোক যৌথ পরিবার, হাসি আনন্দে বেঁচে থাকুক প্রতিটি মানুষ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।